হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু শরীফ কমার্স একাডেমি। আজকে অনলাইনে ক্লাস হচ্ছে বিবিএ ফার্স্ট ইয়ার অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টে প্রিন্সিপাল অফ অ্যাকাউন্টিং এই সাবজেক্টে চ্যাপ্টার নাম্বার 3 আজকে আমাদের ফার্স্ট লেকচার। আজকে আমরা চ্যাপ্টার 3-র রুলস অফ জার্নাল এটুকু পরে আমরা জাবেদাগুলি শিখব। তো রুলস অফ জার্নাল এটা করার আগে আমরা ওরিয়েন্টেশন ক্লাসে সম্পদ, দায়, আয় এবং ব্যয়ের প্রত্যেকটা আইটেম ইংলিশ টু বাংলা, বাংলা টু ইংলিশ এগুলো আমরা পড়ছি এবং কোনটা কোন আইটেম সেটা আমরা দেখছি। আজকে আমরা প্রথমে জাবেদার রুলসগুলি একটু রিপিট করব, এরপর আমরা জাবেদা শুরু করব। আমরা লাস্ট ক্লাসে তোমাদের পড়াইছিলাম, মানে ওরিয়েন্টেশন ক্লাসে পড়াইছিলাম যে অ্যাসেট অ্যান্ড এক্সপেন্স এই দুইটা যদি ইনক্রিজ হয় মানে বৃদ্ধি পায় তাহলে ডেবিট হবে, আর অ্যাসেট অ্যান্ড এক্সপেন্স যদি ডিক্রিজ হয় তাহলে ক্রেডিট হবে। আর 2 নম্বর রুলসে পড়েছিলাম লায়াবিলিটি, রেভিনিউ অ্যান্ড অনার্স ইকুইটি এই তিনটা আইটেম যদি ডিক্রিজ হয় তাহলে ডেবিট, ইনক্রিজ হলে কি ক্রেডিট। এই দুইটা রুলের মাধ্যমে আমরা পৃথিবীর সমস্ত জাবেদাগুলি এই দুইটা রুলের মাধ্যমেই পড়ব। তো আসো তাহলে আমরা শুরুতে একটু দেখি। সর্বপ্রথম আমরা যে জাবেদা শিখবো সেটা লেখা আছে জার্নাল ফর ইনভেস্টমেন্ট ক্যাশ ইন বিজনেস, যার বাংলা হচ্ছে নগদ টাকা নিয়ে ব্যবসা শুরু করছে। তাহলে নগদ টাকা নিয়ে যদি ব্যবসা শুরু করে তাহলে প্রতিষ্ঠানে নগদ টাকার পরিমাণ বৃদ্ধি পায়, আর ব্যবসা শুরু করা মানে মূলধনও বৃদ্ধি পায়। আমরা জানি নগদ মানে ক্যাশ একটা সম্পদ বৃদ্ধি পেলে আমরা কি জানি, রুল একে পড়ছিলাম, সম্পদ বৃদ্ধি পেলে কি ডেবিট। ডেবিট, এর জন্য ক্যাশ ডেবিট। আর মূলধন হচ্ছে অনার্স ইকুইটি। তো মূলধন ব্যবসা আনলে মূলধনের পরিমাণ কি বৃদ্ধি পায়, অনার্স ইকুইটি বৃদ্ধি পেলে আমরা কি পড়ছিলাম ক্রেডিট। এর জন্য ক্যাপিটাল ক্রেডিট। ক্রেডিট। তাহলে ইনভেস্টমেন্ট ক্যাশ ইন বিজনেস, আজকের পরের থেকে নগদ টাকা নিয়ে ব্যবসা শুরু করা যাবে না, তোমরা কি দিবা ক্যাশ ডেবিট ক্যাপিটাল ক্রেডিট। ক্যাশ কেন ডেবিট ব্যাখ্যা দিছি, ক্যাপিটাল কেন ক্রেডিট সেটাও ব্যাখ্যা দিছি। তাহলে নগদ টাকা মূলধন নিয়ে ব্যবসা শুরু করলে যাবে আমরা কি লিখবো, ক্যাশ ক্রেডিট, ক্যাপিটাল ক্রেডিট। ভালো করে বলো। ক্যাশ ডেবিট, ক্যাপিটাল ক্রেডিট। ওকে, এবার 2 নাম্বার জাবেদা আমরা শিখব পারচেজ অফ কি মার্চেন্ডাইজ, অর্থাৎ পণ্য ক্রয়। মনে রাখবা পণ্য ক্রয়টা দুইভাবে হয়। কয়ভাবে হয়? দুইভাবে। একটা নগদে আর এটা কি বাকিতে। সর্বপ্রথম আমরা শিখব নগদে ক্রয়। এখন ক্রয় জিনিসটা হচ্ছে ব্যয় মানে এক্সপেন্স বৃদ্ধি পেলে আমরা ডেবিট পড়ছি না ক্রেডিট পড়ছিলাম, ডেবিট। এর জন্য ক্রয়ের ক্ষেত্রে পারচেসটা আমরা সবসময় কি করব, ডেবিট করব। এখন ক্রয় করলে যদি নগদে ক্রয় করে তাহলে ক্যাশের পরিমাণ কমে যায়। আর আমরা জানি ক্যাশ মানে সম্পদ কমলে কি মানে হ্রাস পেলে কি সম্পদ কমলে ক্রেডিট। এর জন্য ক্যাশ ক্রেডিট। তাহলে নগদে যদি ক্রয় হয় যাবে হবে পারচেস ডেবিট ক্যাশ ক্রেডিট। এটা হলো নগদে ক্রয়ের জন্য। আর নগদে ক্রয় না হয়ে যদি বাকিতে ক্রয় হয়, বাকিতে ক্রয়ের সাথে হচ্ছে পাওনাদারের সম্পর্ক। বাকিতে ক্রয়ের সাথে কার সম্পর্ক? পাওনাদার। কারণ বাকিতে ক্রয় করলে মানুষ আমার কাছে টাকা পাবে। তাহলে পাওনাদার হচ্ছে অ্যাকাউন্টস পেয়েবল। আমরা জানি পাওনাদার একটা হচ্ছে দায় মানে লায়াবিলিটি। অ্যান্ড লায়াবিলিটি যদি বৃদ্ধি পায় আমরা কি পড়ছিলাম, লায়াবিলিটি, রেভিনিউ অ্যান্ড অনার্স ইকুইটি ইনক্রিজ হলে ক্রেডিট আর ডিক্রিজ হলে কি ডেবিট পড়ছিলাম। লায়াবিলিটি যেহেতু ইনক্রিজ হলে কি হবে ক্রেডিট হবে। এর জন্য যদি বাকিতে ক্রয় হয় যাবে হবে পারচেজ ডেবিট অ্যাকাউন্টস পেয়েবল ক্রেডিট। তাহলে নগদে ক্রয়ে যাবে কি পাইলাম, পারচেজ ডেবিট ক্যাশ ক্রেডিট, অ্যাকাউন্ট পেয়েবল ক্রেডিট। আমি নগদেরটা বলছি, নগদে ক্রয়ে যাবে কি পারচেজ ডেবিট আর ক্যাশ ক্রেডিট। শেষ। এখন বাকিতে ক্রয়ে যাবে কি পারচেজ ডেবিট আর অ্যাকাউন্ট পেয়েবল ক্রেডিট। কথায় ক্লিয়ার সবাই? জি স্যার। এখন একই অঙ্কে যদি নগদ এবং বাকি একসাথে থাকে তাহলে যাবে হবে পারচেজ ডেবিট ক্যাশ ক্রেডিট অ্যাকাউন্টস পেয়েবল ক্রেডিট। মনে থাকবে? জি স্যার। তাহলে একটু আমার সাথে সাথে কথা বলো তো দেখি, নগদ টাকা নিয়ে ব্যবসা শুরু করা যাবে দেখি। ক্যাশ ডেবিট, ক্যাপিটাল ক্রেডিট। ওকে, ফারিয়া তুমিও রেসপন্স করবা। এরপরে 2 স্যার, নম্বর আমরা শিখছি নগদে ক্রয়ের যাবে দেখি ক্যাশ ডেবিট, ক্যাপিটাল ক্রেডিট। নগদে ক্রয়ে যাবে দেখি পারচেজ ডেবিট, ক্যাশ ক্রেডিট। ওকে, বাকিতে ক্রয়ের যাবে দা
Purchase debit, accounts payable credit. গুড। নগদ এবং বাকি উভয় যদি হয় তাহলে সেক্ষেত্রে যাবে কি হবে? Purchase debit, cash credit, accounts payable credit. এই পর্যন্ত দুজনই ক্লিয়ার? জি স্যার। ওকে, এবার আমরা আসবো বাকিতে বিক্রয়, জানা ফর সেলস অফ মার্চেন্ডাইজ, অর্থাৎ পণ্য বিক্রয়। ক্রয় যেহেতু দুই রকম হয়, বিক্রয় দুই রকম হবে। বিক্রয় কয় রকম হবে বলো দেখি? দুই রকম। দুই রকম। প্রথমে নগদে বিক্রয়, এরপরে বাকিতে বিক্রয়। প্রথমে আমরা নগদে বিক্রয় শিখব। বিক্রয় যেহেতু একটা আয়, বিক্রয় করলে আয় কি বৃদ্ধি পায় না হ্রাস পায়? অবশ্যই আয় বৃদ্ধি পায়। আমরা জানি রেভিনিউ ইনক্রিজ হলে কি বলো দেখি? রেভিনিউ ইনক্রিজ আমরা কি বলছি? রেভিনিউ ইনক্রিজ করছে আমরা ক্রেডিট। এর জন্য সেলস হবে ক্রেডিট। যদি নগদে হয় তাহলে নগদে বিক্রয় বলে ক্যাশের পরিমাণ বৃদ্ধি পায়। সম্পদ বৃদ্ধি পেলে জানি ডেবিট। এই জন্য নগদে বিক্রয়ে যাবে হবে ক্যাশ ডেবিট, সেলস ক্রেডিট। ক্লিয়ার? জি স্যার। আর যদি বাকিতে বিক্রি হয়, বাকিতে বিক্রয় ফলে দেনাদার সৃষ্টি হয়। আর দেনাদার ইংলিশ হলে আমরা পড়ছি অ্যাকাউন্ট রিসিভেবল। এই জন্য বাকিতে বিক্রয় যাবে হবে অ্যাকাউন্ট রিসিভেবল ডেবিট, সেলস ক্রেডিট। মনে থাকবে? জি স্যার। জি স্যার। আমি আবার বলতেছি, নগদে বিক্রয় যাবে কি? ক্যাশ ডেবিট সেলস ক্রেডিট। সেলস ক্রেডিট। আর বাকিতে বিক্রয় যাবে কি হবে? অ্যাকাউন্ট রিসিভেবল ডেবিট সেলস ক্রেডিট। সেলস ক্রেডিট। আর নগদ এবং বাকি যদি উভয় থাকে তাহলে যাবে কি? ক্যাশ অ্যাকাউন্ট রিসিভেবল দুইটা ডেবিট হবে আর সেলস ক্রেডিট। এই পর্যন্ত ক্লিয়ার? জি স্যার। দেখো আমরা তিনটা রুলস পড়লাম, তিনটা রুলের মধ্যে আমরা কয়টা শিখছি? এখান থেকে আমরা শিখছি তিনটা জাবেদা, এখানে তিনটা, 3 3 6 আর এখানে একটা, টোটাল 7টা জাবেদা আমাদের শেষ। ঠিক আছে? এবং এই জাবেদাগুলি সারা জীবন ঘুরে ফিরে এই জাবেদাগুলি থাকবে। এরপর আমরা শিখবো যে জানার ফর ট্রান্সপোর্টেশন কস্ট। ট্রান্সপোর্টেশন কস্ট মানে পরিবহন। মনে রাখবেন পরিবহন দুই রকম। পরিবহন কয় রকম বলো দেখি? পরিবহন খরচ দুই রকম। একটা হলো ক্রয় পরিবহন আর একটা হলো বিক্রয় পরিবহন। এখন ক্রয় পরিবহন আর বিক্রয় পরিবহন, যে কোনো ধরনের পরিবহন হচ্ছে ব্যয়। যে কোনো ধরনের পরিবহনই কি বলো দেখি? ব্যয়। তার আমরা জানি ব্যয় বৃদ্ধি পেলে কি? ডেবিট। আর পরিবহন খরচের জন্য নগদ টাকার পরিমাণ কমে যায়, নগদ টাকা কমা মানে সম্পদ কমে গেলে কি? ক্রেডিট। এই জন্য পরিবহন যদি থাকে তার জন্য যাবে দিব ফ্রেড ইন অথবা ক্যারিজ ইন অথবা ট্রান্সপোর্টেশন ইন ডেবিট আর ক্যাশ ক্রেডিট। এই তিনটার যেটা প্রশ্নে উল্লেখ থাকবে আমরা ওইটাই দিব। ফ্রেড ইন থাকলে ফ্রেড ইন, ক্যারিজ ইন থাকলে ক্যারিজ ইন, ট্রান্সপোর্টেশন ইন থাকলে ট্রান্সপোর্টেশন ইন, ডেবিট আর কি? ক্যাশ ক্রেডিট। তাহলে ক্রয় পরিবহনের যাবে আমরা কি বললাম? ট্রান্সপোর্টেশন ইন ডেবিট, ক্যাশ ক্রেডিট, অথবা ক্যারিজ ইন ডেবিট, ক্যাশ ক্রেডিট, অথবা ফ্রেড ইন ডেবিট, ক্যাশ ক্রেডিট। মনে থাকবে? জি স্যার। তাহলে ক্রয় পরিবহনের জাবেদা শেষ। বিক্রয় পরিবহন যদি থাকে তাহলে সেম জাবেদা হবে। বিক্রয় পরিবহনের জাবেদা হলো, বিক্রয় মানে হচ্ছে আউট। বিক্রয় মানে কি বলো দেখি? আউট। তাহলে ফেড ইনের পরিবর্তে হবে ফেড আউট, ক্যারিজ ইনের পরিবর্তে হবে ক্যারিজ ইনওয়ার্ড, আর ট্রান্সপোর্টেশন ইনের পরিবর্তে হবে ট্রান্সপোর্টেশন আউট। ঠিক আছে? জি স্যার। তাহলে ওই বিক্রয় পরিবহনের ক্ষেত্রে বিক্রয় পরিবহন ডেবিট হবে আর ক্যাশ ক্রেডিট হবে। এবার আমরা আসবো হলো পার্সেস রিটার্ন অ্যান্ড অ্যালাউন্স। পার্সেস রিটার্ন অ্যান্ড অ্যালাউন্স কথা মানে হচ্ছে ক্রয় ফেরত ও ভাতা। ক্রয় ক্ষেত্রে আমরা জানতে দিয়েছিলাম, ক্রয় ক্ষেত্রে ক্রয় কি পার্সেস কি ডেবিট হয়েছিল না ক্রেডিট হয়েছিল? ডেবিট হয়েছিল। কিন্তু পার্সেস রিটার্ন মানে ক্রয় ফেরতের ক্ষেত্রে ক্রয়টা কি হয়ে যাবে? ক্রয় ফেরতটা ক্রেডিট হয়ে যাবে। মনে রাখবেন যে যে ব্যালেন্স তার রিটার্ন এবং ডিসকাউন্টটা ঠিক তার বিপরীত ব্যালেন্স। পার্সেসটা ডেবিট ব্যালেন্স, কিন্তু পার্সেস রিটার্ন অ্যান্ড ডিসকাউন্ট এটা কি ব্যালেন্স হবে? বিপরীত ব্যালেন্স। কারণ তার বিপরীত ব্যালেন্স হয়ে যায়। তাহলে পার্সেস রিটার্নের জন্য জাবেদা আমরা বাকিতে ক্রয়ের জাবেদা কি দিয়েছিলাম বলো তো দেখি? বাকিতে ক্রয়ের জাবেদা পার্সেস ডেবিট, ডেবিট অ্যাকাউন্টস পেয়েবল ক্রেডিট। এই বাকিতের জন্য পার্সেস ডেবিট, অ্যাকাউন্টস পেয়েবল ক্রেডিট। অ্যাকাউন্টস পেয়েবল সাইডেরটা হয়েছে গুড, দুজন তো হয়েছে। আর যদি পণ্য যদি ফেরত আসে তাহলে এই জাবেদাটা আমরা উল্টে দিব, তখন এই অ্যাকাউন্টস পেয়েবলটা ক্রেডিটের পরিবর্তে হয়ে যাবে কি? ডেবিট। ডেবিট। তাহলে অ্যাকাউন্টস পেয়েবল ডেবিট। আর পার্সেসের সাথে নতুন করে অ্যাড হবে পার্সেস রিটার্ন অ্যান্ড অ্যালাউন্স। তাহলে পার্সেস রিটার্ন অ্যান্ড অ্যালাউন্সে যাবে হবে অ্যাকাউন্টস পেয়েবল ডেবিট, পার্সেস রিটার্ন অ্যান্ড অ্যালাউন্স কি? ক্রেডিট। ক্রেডিট। মনে থাকবে? জি স্যার। তাহলে পার্সেস রিটার্নের সাথে আমরা বিক্রয় রিটার্নটা ঘুরিয়ে বললাম। তো বাকিতে বিক্রয়ের জাবেদা আমরা কি পড়াইছিলাম? অ্যাকাউন্ট রিসিভেবল ডেবিট আর সেলস ক্রেডিট। গুড। অ্যাকাউন্ট রিসিভেবল ডেবিট আর সেলস ক্রেডিট পড়াইছিলাম। এখন যদি বাকিতে বিক্রয়টা যদি ফেরত আসে তখন এই অ্যাকাউন্ট রিসিভেবল ডেবিটটা কি হয়ে যাবে?
ক্রেডিট তাহলে credit, অ্যাকাউন্ট রিসিভ হয়ে যাবে ক্রেডিট, আর সেলসটা কি হয়ে যাবে ডেবিট, মানে সেলসের সাথে কি আসবে Debit. রিটার্ন অ্যান্ড অ্যালাউন্স। and তাহলে সেলস allowance রিটার্ন অ্যালাউন্সে যাবে কি সেলস রিটার্ন অ্যান্ড অ্যালাউন্স ডেবিট, আর and অ্যাকাউন্ট allowance রিসিভ কি debit credit এই যে যাবে লিখছি সেলস রিটার্ন অ্যান্ড অ্যালাউন্স ডেবিট অ্যাকাউন্ট রিসিভেবল ক্রেডিট। দেখছেন credit, পারচেস রিটার্নের সাথে সাথে আমরা সেলস রিটার্নটাও পড়ে ফেললাম। তাহলে পারচেস রিটার্ন অ্যালাউন্স এবং সেলস রিটার্ন অ্যান্ড অ্যালাউন্স এই জাবেদা দুইটা মনে থাকবে। জি স্যার, তাহলে আমরা একটু রিভিশন দেই, বলো পারচেস রিটার্ন অ্যান্ড অ্যালাউন্সের জাবেদা কি? accounts payable debit purchase return and allowance credit ওকে, এবার ফারিয়া বলো সেলস রিটার্ন অ্যান্ড অ্যালাউন্সের জাবেদা কি? স্যার সেলস রিটার্ন অ্যান্ড অ্যালাউন্স ডেবিট, অ্যাকাউন্টস পেয়েবল ক্রেডিট। অ্যাকাউন্টস পেবল, সেলসের সাথে কখনো অ্যাকাউন্টস পেবল হয় না, সেলসের সাথে সবসময় অ্যাকাউন্ট রিসিভেবল হবে। ঠিক আছে ম্যাডাম? সরি স্যার, অ্যাকাউন্টস রিসিভেবল। ওকে, তাহলে পারচেস রিটার্ন অ্যান্ড সেলস রিটার্নে দুইটা জাবেদা আমাদের শেষ। এরপরে আমরা জাবেদা শিখবো পাওনাদার মানে যে আমার কাছে টাকা পায়, আর দেনাদার মানে কি? দেনাদার মানে হচ্ছে যার কাছে আমি টাকা পাই। ঠিক আছে? এর জন্য পাওনাদার স্যার। যেহেতু আমার কাছে টাকা পায়, আমরা সবসময় পাওনাদারকে টাকা পেমেন্ট করব, মানে পেড করব। আর দেনাদার জি, কাছে স্যার। যদি টাকা আমি পাই, এই জন্য দেনাদার কাছে সবসময় কি করব? রিসিভ করব। মনে থাকবে? জি জি। স্যার, এখন পাওনাদারকে যদি পেড করা হয়, তাহলে পাওনাদার একটা হচ্ছে দায়। পাওনাদারকে পেড করা মানে দায় কমে গেছে। আমরা জানি দায় কমলে মানে ডিক্রিজ হলে ডিবিট। এর জন্য জাবেদা হচ্ছে অ্যাকাউন্টস পেয়েবল ডিবিট, আর পাওনাদারকে পেড করার সময় নগদ টাকার পরিমাণ কমে যায় মানে ক্যাশ ক্রেডিট। তাহলে পাওনাদারকে পরিশোধ করার জাবেদা হচ্ছে অ্যাকাউন্টস পেয়েবল ডিবিট আর কি cash ক্যাশ credit ক্যাশ ক্রেডিট। এই যে জাবেদা দেব এটা হলো যখন পাওনাদারকে পরিশোধ করবো, যদি কোনো ডিসকাউন্ট না থাকে তখন সেক্ষেত্রে জাবেদা অ্যাকাউন্টস পেয়েবল ডিবিট ক্যাশ ক্রেডিট। ঠিক আছে? যদি ডিসকাউন্ট না থাকে, যদি ডিসকাউন্ট থাকে তাহলে সেক্ষেত্রে অতিরিক্তভাবে একটা আসবে হচ্ছে পারচেস ডিসকাউন্ট। তখন সেক্ষেত্রে যাবে হবে অ্যাকাউন্টস পেয়েবল ডিবিট ক্যাশ ক্রেডিট পারচেস ডিসকাউন্ট ক্রেডিট। তাহলে পারচেস ডিসকাউন্টটা আসবে যখন ডিসকাউন্ট উল্লেখ থাকবে তখন। ঠিক আছে? জি স্যার, তাহলে পাওনাদারকে পরিশোধ করার জাবেদা শিখলাম আমরা দুইটা, একটা উইথ ডিসকাউন্ট মানে ডিসকাউন্ট সহ জাবেদা। কি বলেছি? ডিসকাউন্ট সহ জাবেদা বলেন। ডিসকাউন্ট আছে জাবেদা কি? তাহলে accounts payable debit cash credit আর purchase discount credit গুড। এটা হলো উইথ ডিসকাউন্ট মানে যখন ডিসকাউন্ট থাকবে, আর একটা উইথআউট ডিসকাউন্ট মানে যখন ডিসকাউন্ট থাকবে না। তখন সেক্ষেত্রে জাবেদা কি দিব? অ্যাকাউন্টস পেয়েবল ডেবিট ক্যাশ cash ক্রেডিট। credit ওকে, তাহলে পাওনাদারের ক্ষেত্রে আমরা দুইটা জাবেদা বললাম। আবার একটু বলেন উইথ ডিসকাউন্ট জাবেদা কি? অ্যাকাউন্টস accounts পেয়েবল payable debit cash credit purchase discount credit আর উইথআউট ডিসকাউন্ট accounts payable debit আর cash credit ওকে, দুইজনের রেসপন্স করো, কোনো সমস্যা নাই। তাহলে পাওনাদারকে পরিশোধ করা দুইটা জাবেদা ছিলাম, উইথ ডিসকাউন্ট উইথআউট ডিসকাউন্ট। ওকে, তাহলে পাওনাদারকে আমরা পরিশোধ করলাম। এখন দেনাদার কাছে আমরা কী করবো? রিসিভ করব। এখন রিসিভ করলে মনে রাখবেন যে কোনো কিছু যদি রিসিভ করা হয় নগদ টাকার পরিমাণ বাড়ে, এর জন্য ক্যাশটা আমরা কী করব? ডিবিট করব। আর দেনাদারের কাছে রিসিভ করা মানে দেনাদার মানে সম্পদ, সম্পদের কাছে রিসিভ করা মানে সম্পদ কি কমে যাব। আর আমাদের সম্পদ কমলে কি? ক্রেডিট। এর জন্য জাবেদা হচ্ছে ক্যাশ ডিবিট অ্যাকাউন্ট রিসিভেবল ক্রেডিট। এই জাবেদা হবে উইথআউট ডিসকাউন্ট মানে যখন ডিসকাউন্ট থাকবে না। তাহলে যখন ডিসকাউন্ট থাকবে না তখন দেনাদার কাছে রিসিভ করা জাবেদা আমরা কি পড়লাম? cash debit sales discount না debit না, আর যখন account ডিসকাউন্ট receivable থাকবে না, যখন ডিসকাউন্ট থাকবে না তখন পড়েছি, তখন বলছি cash debit আর account receivable credit গ্রেট গুড। এটা হলো উইথআউট ডিসকাউন্ট, কিন্তু উইথ ডিসকাউন্ট মানে যখন ডিসকাউন্ট থাকবে। মনে রাখবেন দেনাদারের ক্ষেত্রে ডিসকাউন্ট নাম হলো সেল ডিসকাউন্ট, আর পাওনাদারের ক্ষেত্রে ডিসকাউন্ট নাম হচ্ছে পার্সেল ডিসকাউন্ট। মনে থাকবে? জি জি স্যার স্যার, তাহলে দেনাদারের কাছে রিসিভ করা জাবেদার মধ্যে যখন ডিসকাউন্ট থাকবে তখন জাবেদা আমরা বলবো ক্যাশ ডিবিট সেল ডিসকাউন্ট ডিবিট অ্যাকাউন্ট রিসিভেবল ক্রেডিট। মনে থাকবে? জি স্যার। তাহলে একটু বলো তো দেখি, একজন একটা একটা বলো। প্রথমজন বলো দেনাদারের কাছে রিসিভ করব উইথ ডিসকাউন্ট মানে যখন ডিসকাউন্ট থাকবে তখন। cash debit sales discount debit আর account receivable credit ওকে, আরেকজন বলো দেনাদারের কাছে রিসিভ করবো কোনো ডিসকাউন্ট নাই মানে উইথআউট ডিসকাউন্ট, তখন স্যার সেক্ষেত্রে ক্যাশ ডেবিট অ্যাকাউন্টস রিসিভেবল, ক্যাশ ডেবিট অ্যাকাউন্টস রিসিভেবল ক্রেডিট। শেষ। তাহলে আমরা
পুরা মনে করো আমরা যেটুকু পড়লাম এইটুকু যদি আমরা মনে রাখতে পারি তাহলে মনে রাখবা যে আমরা 3 নাম্বার চ্যাপ্টারে 80% থেকে 90% জাবেদা আমরা নিজে নিজে করতে পারবো। আর শেষের দুইটা জাবেদা আছে, যখন ব্যাট থাকবে তখন এই দুইটা অঙ্ক যেই যে জাবেদা আমরা তখনই পড়বো যখন আমাদের কাজে লাগবে। এখন আপাতত এই দুইটা আমাদের কাজে লাগতেছে না। ঠিক আছে, তাহলে আমরা এখান থেকে এই পর্যন্ত আগামী ক্লাসে তোমাদের কাজ হবে 1 নাম্বার থেকে শুরু করে এই পর্যন্ত যে কটা জাবেদা আমি পড়াইলাম এই প্রত্যেকটা জাবেদা রেকর্ড ক্লাস দেখে বারবার রিভিশন করবা। এটা যত বেশি ক্লিয়ার হবে মনে রাখবা, যত বেশি ক্লিয়ার হবে তত বেশি জাবেদা তোমরা পারবা। ঠিক আছে? ওকে স্যার। ওকে, তাহলে আমরা আরেকবার একটু রিভিশন দিব, এরপর আমরা ছোট্ট একটা অঙ্ক করবো। আজকে আমরা অঙ্ক ধরার কথাই না, তারপরে ছোট্ট আমরা একটা অঙ্ক করবো। আমরা আগে শুরুতে একটু প্রথম থেকে একটু রিভিশন দিই। তাহলে প্রথমে জাবেদা আমরা পড়াইছিলাম, যদি নগদ টাকা নিয়ে ব্যবসা শুরু করে তার জন্য জাবেদা কি? ক্যাশ ডেবিট ক্যাপিটাল ক্রেডিট। ক্রেডিট। ওকে, যদি নগদে ক্রয় করা হয় তাহলে জাবেদা কি? পারচেজ ডেবিট ক্যাশ ক্রেডিট। ওকে, যদি বাকিতে ক্রয় করা হয়? পারচেজ ডেবিট ক্যাশ ক্রেডিট অ্যাকাউন্টস পেয়েবল ক্রেডিট। ওকে, এরকম ভাবে আমি প্রথম জন একটা বলো, দ্বিতীয় জন আরেকটা বলো। ঠিক আছে? তো প্রথম জন সাইদ বলো, দ্বিতীয়বার লোকে ফারিয়া বলবো। হ্যাঁ, এবার প্রথমে সাইদ বলো। পারচেজ করা হয়েছে নগদ এবং বাকি উভয় ক্ষেত্রে, যাবে দেখি? পারচেজ ডেবিট ক্যাশ ক্রেডিট অ্যাকাউন্টস পেয়েবল ক্রেডিট। ওকে, এরপরে ফারিয়া বলো। আমরা এখন স্যার। বিক্রয় জাবেদার মধ্যে আসবো। বিক্রয় জাবেদার ক্ষেত্রে বলো নগদ এবং বাকি উভয় বিক্রয় আছে, তাহলে সেক্ষেত্রে জাবেদা কি লিখবো? ক্যাশ ডেবিট অ্যাকাউন্টস রিসিভেবল ডেবিট সেলস ক্রেডিট। ওকে, এবার আরেকজন বলো শুধু নগদে বিক্রয়, যাবে দেখি? ক্যাশ ডেবিট সেলস ক্রেডিট। ওকে, আরেকজন বলো তো শুধু বাকিতে বিক্রয়। স্যার শুধু বাকিতে বিক্রয়। হুম, ক্যাশ ডেবিট অ্যাকাউন্টস রিসিভেবল ডেবিট। না হয় নাই। বাকিতে অ্যাকাউন্ট বিক্রয়। রিসিভেবল ডেবিট সেলস ক্রেডিট। ওকে, বাকিতে বিক্রয় ক্ষেত্রে ক্যাশ আসবে না। ঠিক আছে, যাবে কি আবার বলো? অ্যাকাউন্ট রিসিভেবল ডেবিট ক্যাশ ক্রেডিট হ্যাঁ, এবার সেলস ফারিয়া ক্রেডিট। বলো। অ্যাকাউন্টস রিসিভেবল ডেবিট সেলস ক্রেডিট। ওকে, মনে জানি থাকি। হ্যাঁ, এরপর আমরা আসবো হলো ট্রান্সপোর্টেশন কস্ট, ক্রয় পরিবহন। ক্রয় পরিবহনের জাবেদা আমরা কি বলবো বলো তো দেখি? ক্যারিজ ইন বা ট্রান্সপোর্টেশন ইন ডেবিট ক্যাশ ক্রেডিট। ক্যাশ ক্রেডিট। ওকে, এবার আরেকজন বলো তো দেখি পারচেজ রিটার্ন অ্যালাউন্সের জাবেদা কি? অ্যাকাউন্টস পেয়েবল ডেবিট পারচেজ রিটার্ন অ্যান্ড অ্যালাউন্স ক্রেডিট। আরেকজন বলো তো সেলস রিটার্ন অ্যালাউন্সের জাবেদা কি? সেলস রিটার্ন অ্যান্ড অ্যালাউন্স ডেবিট অ্যাকাউন্ট রিসিভেবল ক্রেডিট। ওকে, আরেকজন বলো পাওনাদারকে পরিশোধ করব শুধুমাত্র উইথআউট ডিসকাউন্ট, মানে যখন ডিসকাউন্ট থাকবে না তখন যাবে কি? ফারিয়া বলো পাওনাদারকে পরিশোধ করব উইথআউট ডিসকাউন্ট, মানে ডিসকাউন্ট নাই। স্যার আমি পেজ লাগাই দিতে ফেলতেছি। প্যাচ লাগানোর কোনো কিচ্ছু নাই। এটা নিয়ে হাইপার হওয়া যাবে না। হ্যাঁ, রিল্যাক্সে পড়তে হবে। স্যার পাওনাদারকে আসলে আমার ব্যাকগ্রাউন্ড আর্টস তো আমার খুবই ভুল হয়। হ্যাঁ, কোনো সমস্যা নাই, ভুল হতে পারে, ভুল হলে আমরা সংশোধন করে দেবো। হ্যাঁ, এটা নিয়ে টেনশন করার কোনো কারণ নাই। তার মানে এই না যে তুমি পারবা না। হ্যাঁ, অবশ্যই পারবা। তাহলে পাওনাদারকে পরিশোধ করার জাবেদা আমরা কি দেব? উইথআউট ডিসকাউন্টের ক্ষেত্রে কি পড়াইছি সাইদ একটু বলো? অ্যাকাউন্ট পেয়েবল ডেবিট ক্যাশ ক্রেডিট। শেষ। এইটুকু হলো জাবেদা দিব যখন ডিসকাউন্ট কি থাকবে না তখন। আর যদি ডিসকাউন্ট থাকে তাহলে ফুল জাবেদা আসবে। কি জাবেদা তখন? অ্যাকাউন্টস পেয়েবল ডেবিট ক্যাশ ক্রেডিট আর পারচেজ ডিসকাউন্ট ক্রেডিট। ওকে, তাহলে মনে থাকবে? জি স্যার। তাহলে যখন ডিসকাউন্ট থাকবে না তখন জাবেদা বলো, ফারিয়া বলো। স্যার অ্যাকাউন্টস পেয়েবল ডেবিট ক্যাশ ক্রেডিট। আর যখন ডিসকাউন্ট থাকবে? অ্যাকাউন্টস পেয়েবল ডেবিট ক্যাশ ক্রেডিট পারচেজ ডিসকাউন্ট ক্রেডিট। ওকে, এবার দেনাদার কাছে রিসিভ করা জাবেদা যখন ডিসকাউন্ট থাকবে না তখন রিসিভ করা জাবেদা কি? সেলস রিটার্ন অ্যান্ড অ্যালাউন্স ডেবিট না না, অ্যাকাউন্ট রিসিভেবল সরি ক্যাশ ডেবিট অ্যাকাউন্ট রিসিভেবল ক্রেডিট। যখন ডিসকাউন্ট থাকবে তখন? ক্যাশ ডেবিট সেলস ডিসকাউন্ট ডেবিট অ্যাকাউন্ট রিসিভেবল ক্রেডিট। ওকে, ঠিক আছে। তাহলে এই যে জাবেদা পড়লা, এই জাবেদা যদি মনে রাখা পারো তাহলে মনে জি, করবা স্যার। যে এই চ্যাপ্টারে তুমি 80% জাবেদা, শুধু এই চ্যাপ্টার না পুরা অ্যাকাউন্টিংয়ে 80% জাবেদা তোমরা পারবা। ঠিক আছে, তাহলে যেহেতু প্র্যাকটিস করলাম এই কয়েকটা জাবেদা তোমরা বারবার প্র্যাকটিস করবা। প্র্যাকটিস করে আশা করি অঙ্কগুলি সহজ মনে হবে। হ্যাঁ, এখন আমরা একটা অঙ্কে প্র্যাকটিসে চলে যাব। হ্যাঁ,
তাহলে ফরম্যাটটাকে আমরা শিখবো হচ্ছে এই ক্ষেত্রে আমরা এই পার্ট 1 এর ক্ষেত্রে আমরা শিখবো টোটাল 4টা জিনিস। এক হলো জার্নাল এন্ট্রিজ মানে হচ্ছে জাবেদা করা, লেজার মানে হচ্ছে খতিয়ান করা, ট্রায়াল ব্যালেন্স মানে হচ্ছে রেয়ামিল করা। আর 4 নম্বর ফরম্যাট আমরা শিখবো মিক্সড, অর্থাৎ এখানে জার্নাল করব, লেজারও করব, এমনকি ট্রায়াল ব্যালেন্সও করব, সবই করব। তো শুরুতেই আমরা জার্নাল করব। জার্নাল কি লেখা আছে? কারবারের সংঘটিত লেনদেন সমূহ হিসাবের যে প্রাথমিক বইতে সর্বপ্রথম দুই তরফা দাখিলা পদ্ধতি অনুযায়ী ডেবিট ও ক্রেডিট নির্ণয় করে তারিখ ও ব্যাখ্যা সহ ক্রম অনুযায়ী লিপিবদ্ধ করা হয়, তাকে কি বলা হয়? জাবেদা। জাবেদা। তাহলে জাবেদার ক্ষেত্রে কি হবে? তারিখ ও ব্যাখ্যা সহ ক্রম অনুযায়ী মানে কি? তারিখ অনুযায়ী, অর্থাৎ 1-এর পরে 2, 2-এর পরে 3, 1-এর পরে কখনো 5 যাবে না। যদি 3-4 থাকে তাহলে অবশ্যই 1-এর পরে 3, এরপর 4, তারপর 5 ক্রম অনুযায়ী লিখতে হবে। এবং প্রত্যেকটা কি করতে হবে? দুই তরফা দাখিলা পদ্ধতি অনুযায়ী ডেবিট টু ক্রেডিট নির্ণয় করতে হবে। এখন জাবেদার যে ছক আছে, ছকটার জন্য আমরা প্রথমে লিখব নেম অফ কোম্পানি, অর্থাৎ যে কোম্পানি অঙ্ক করব তার নামটা আমরা এখানে লিখব। এরপর লিখব জার্নাল এন্ট্রিজ। তারপরে জাবেদার জন্য ছক হবে ডেট, অ্যাকাউন্ট টাইটেলস অ্যান্ড এক্সপ্লেনেশন, এরপরে রেফারেন্স, তারপরে ডেবিট টাকা, ক্রেডিট টাকা। তাহলে জার্নালের ছক কয়টা পড়াইলাম বলো তো দেখি? 6টা। কয়টা? 6টা না 5টা? 5টা স্যার। সরি স্যার, 5টা। 5টা। তাহলে জাবেদার ছক আমরা কয়টা পড়াইলাম বলো তো দেখি? 5টা। 5টা পড়াইছি, ঠিক আছে। এই 5টা ছকগুলি কি কি? ডেট, অ্যাকাউন্ট টাইটেলস অ্যান্ড এক্সপ্লেনেশন, রেফারেন্স, ডেবিট টাকা, ক্রেডিট টাকা। মনে থাকবে? জি স্যার। ওকে। আজকে আমরা কিন্তু জাবেদা করাবো না, জাস্ট আজকে তোমাদের যে যতটুকু শিখলো অতটুকুর মধ্যে তোমরা কতটুকু বুঝতে পারলা এটা আমরা দেখো। আগামী ক্লাসে আমরা এই 1 নম্বর অঙ্ক দিয়ে শুরু করব, ঠিক আছে? ঠিক আছে। জি স্যার। ওকে, আচ্ছা ঠিক আছে। যেহেতু ছোট অঙ্ক, আমরা ছোট অঙ্কটা একটা দেখাই। যেমন প্রবলেম 1 নম্বর অঙ্কটা 2016 সালে ফার্স্ট ইয়ারে ফিনান্স অ্যান্ড ব্যাংকিং ডিপার্টমেন্টে পার্ট বিতে আসছিল। তো প্রশ্নটা বলা আছে দ্য ফলোইং ট্রানজেকশন আর অবটেন ফ্রম দ্য বুকস অফ মিস্টার রাহিম ফ্রম দ্য মান্থ অফ জুন 2015। তাহলে কোম্পানির নাম কি? মিস্টার রাহিম। ওকে, তাহলে আমাদের অঙ্ক করার জন্য শুরুতেই কোম্পানির নাম দিতে হবে নাকি? জি এরপরে স্যার। 2015 সালে জুন 1 থেকে জুন 30 তারিখ পর্যন্ত আমাদের কিছু লেনদেন দিয়ে আছে। ইনস্ট্রাকশন বলছে প্রিপেয়ার দ্য জার্নাল এন্ট্রিজ ফ্রম দ্য অ্যাবাভ ইনফরমেশন। উপরে তথ্যের উপর ভিত্তি করে আমাদের কি করতে হবে? জার্নাল এন্ট্রিজ করতে হবে, অর্থাৎ জাবেদা দাখিলা দেওয়া লাগবে। তো জাবেদা দাখিলা ছক কয়টা? 5টা। স্যার 5টা। তাহলে প্রথমে দেখো শুরুতে লিখছি মিস্টার রাহিম, এরপরে জার্নাল এন্ট্রিজ, ছক হচ্ছে ডেট, অ্যাকাউন্ট টাইটেলস অ্যান্ড এক্সপ্লেনেশন, রেফারেন্স, ডেবিট টাকা, ক্রেডিট টাকা। ক্লিয়ার? জি স্যার। এবার আসি আমরা একটা একটা লেনদেন পড়ি। প্রথমে জুন 1 তারিখে বলা আছে ইনভেস্টেড 10,000 টাকা ক্যাশ ইন দ্য বিজনেস, অর্থাৎ নগদ 10,000 টাকা নিয়ে ব্যবসা শুরু করছে। তো নগদ টাকা নিয়ে ব্যবসা শুরু করে জাবেদা তোমাদের কি পড়েছিলাম? ক্যাশ, ডেবিট, ক্যাপিটাল, ক্রেডিট। মনে থাকবে? জি স্যার। তাহলে আমরা এই যে জাবেদা দিয়েছি 2015 জুন 1 ক্যাশ ডেবিট 10,000 টাকা, ক্যাপিটাল ক্রেডিট ক্যাপিটাল ক্রেডিট 10,000 টাকা। 10,000 টাকা। বুঝতে পারছি? জি জি স্যার। স্যার। আমি যা পড়াইছি এর মধ্যে থেকে সব কিছু থাকবে, অতএব ওই পৃষ্ঠাটা তোমাদের সবাইকে ভালো করে খেয়াল করতে হবে এবং পড়তে হবে। এরপরে জুন 2 তারিখে লেখা আছে হায়ার এ ম্যানেজার ফর গোল ক্লাব অ্যাট স্যালারি 5,000 টাকা পার মান্থ। বলছে যে গোল ক্লাবের একজন ম্যানেজার নিয়োগ করছে, যা প্রতি মাসে বেতন কত দিবে? 5,000 টাকা। 5,000। এটা কিন্তু হায়ার করা মানে কেবল নিয়োগ করছে, যখন তার 1 মাস চাকরি হবে তখন না তাকে বেতন দিবে, ঠিক আছে? জি স্যার। তাহলে মনে রাখতে হবে যেখানে অর্থের অঙ্কে কোনো পরিমাপযোগ্য নয় সেটা লেনদেন না, আর যেটা লেনদেন না তার কোনো জাবেদা নাই। মনে থাকবে? জি স্যার। এখানে আমাদের দুইটা কথা মনে রাখতে হবে, একটা ঘটনা, একটা লেনদেন। ঘটনা মানে নিত্যনৈতিক যে কোনো ঘটনা ঘটতে পারে, কারণ ঘটনাকে লেনদেন হতে হলে তাকে দুইটা জিনিসে কনভার্ট করতে হবে, দুইটা জিনিস হতে হবে। এক, অর্থের অঙ্কে পরিমাপযোগ্য হওয়া লাগবে। অর্থের অঙ্কে কি হতে হবে বলো দেখি? পরিমাপযোগ্য হতে হবে। 2, সম্পদ দায় আয় ব্যয়ের মধ্যে হ্রাস অথবা বৃদ্ধি পেতে হবে। এই দুইটা কন্ডিশন যদি ফিল আপ করে তাহলে সেই ঘটনা থেকে কি হয়ে যাবো গা? লেনদেন। আর লেনদেন যখন হইব তখন তার কি হবে? জাবেদা হবে। মনে থাকবে?
জি স্যার। জি স্যার। ওকে, তাহলে এখানে যেহেতু ম্যানেজার নিয়োগ দিচ্ছে, জাস্ট এটা একটা ঘটনা, এটা লেনদেন না, কারণ এখানে এই ম্যানেজারকে বেতন দেওয়া হয় নাই। বেতন যখন দিবে তখন সেটা কি হবে, লেনদেন হবে। তাহলে জুন 2 তারিখে এটা একটা জাস্ট লেনদেন, এটা জাস্ট একটা কি ঘটনা, লেনদেন নয়। আর যেটা লেনদেন নয় তার কোনো জাবেদা নাই, মনে থাকবে কথা। জি জি স্যার। স্যার। তাহলে জুন 2 তারিখের জন্য জাস্ট আমরা লিখবো হচ্ছে নো এন্ট্রি, মানে এর কোনো জাবেদা নাই। নয়। ঠিক আছে, লেনদেন যেটা লেনদেন তার জন্য জাবেদা হবে, যেটা লেনদেন নয় তার কোনো জাবেদা নাই, মনে থাকবে। নাই। জি স্যার। জি স্যার। ওকে, এবার জুন 20 তারিখে লেখা আছে পেইড 1480 টাকা ফর এ 1 ইয়ার ইন্স্যুরেন্স পলিসি। অঙ্কটা হচ্ছে জুন মাসের, এই ইন্স্যুরেন্সটা দিচ্ছে হচ্ছে 1 বছরের জন্য। তাহলে মনে রাখবেন 1 বছর, 1 মাসের ক্ষেত্রে দিছে 1 বছরের জন্য, তাহলে 11 মাস বেশি দিছে না। জি স্যার। তাহলে যখনই বেশি দিবে তখন সেটাকে আমরা বলবো হচ্ছে খরচের সাথে, আমরা যেহেতু ইন্স্যুরেন্স একটা বিমা, বিমা মানে খরচ, জি খরচ স্যার। যদি বেশি দিয়ে হয় তাহলে তার সাথে লিখতে হয় প্রিপেইড। কি লিখতে হয় বলো দেখি, প্রিপেইড। প্রিপেইড। প্রিপেইড কথাটা মানে হচ্ছে অগ্রিম বীমা। প্রিপেইড ইন্স্যুরেন্স কথা মানে কি, অগ্রিম অগ্রিম বীমা। 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 আর একটা শর্টকাট টেকনিক দেখা দেয়, সেটা হচ্ছে প্রশ্নের মধ্যে যদি পেড থাকে, পেইড, তাহলে চোখ বুঝা ক্যাশ ক্রেডিট করবা। চোখ বুঝা কি করবা বলো দেখি, ক্যাশ ক্যাশ ক্রেডিট। ক্রেডিট। ক্যাশ ক্রেডিট করবা। আর প্রশ্নের মধ্যে যদি সোল্ড বা রিসিভ থাকে তাহলে চোখ বুঝা ক্যাশ ডেবিট করবা। চোখ বুঝা ক্যাশ কি ডেবিট। ডেবিট করব। তাহলে এখানে পেড করছে, কি পেড করছে, 1 বছরের ইন্স্যুরেন্স দিছে। তাহলে 1 বছর যেহেতু অগ্রিম দিছে, তাহলে অগ্রিমের জন্য আমরা কি লিখবো, প্রিপেইড। কি অগ্রিম দিছে বলো দেখি, ইন্স্যুরেন্স ইন্স্যুরেন্স। প্রিপেইড। ইন্স্যুরেন্স। তাহলে প্রিপেইড ইন্স্যুরেন্স, এখন প্রিপেইড ইন্স্যুরেন্স হচ্ছে অগ্রিম খরচ, মানে 1 মাসের দেওয়ার কথা দিছি 1 বছরে, তাহলে বেশি দিছি, তাহলে বেশি খরচ দিয়ে মানে সেটা আমার জন্য কি সম্পদ, সেটা আমাদের জন্য কি বলো দেখি, সম্পদ। সম্পদ। যেমন মনে করো তুমি যে বাসায় থাকো, এই বাসায় 1 মাসে যারা দাও সেটা হলো খরচ, বা তুমি যদি একসাথে 1 বছরের ভাড়া দিয়ে দাও তাহলে তোমার কি ওইটা কি তোমার জন্য সম্পদ হবে না, কারণ প্রতি মাসে ওখান থেকে কাটবে। ঠিক আছে, তাহলে প্রিপেইড ইন্স্যুরেন্সটা হচ্ছে একটা কি সম্পদ। আমরা জানি সম্পদ বৃদ্ধি পেলে কি ডেবিট। ডেবিট, আর পেড করলে ক্যাশ কি ডেবিট হয় না ক্রেডিট হয়। ক্রেডিট হয়। তাহলে আমরা ক্রেডিট। যাবে দিছি প্রিপেইড ইন্স্যুরেন্স ডেবিট, আর কি ক্যাশ ক্যাশ ক্রেডিট। ক্রেডিট, ক্যাশ ক্রেডিট। মনে থাকবে। জি স্যার। জি স্যার। তাহলে মনে রাখতে হবে, এখানে আমরা কি শিখলাম, খরচের সাথে যদি অগ্রিম থাকে তাহলে সেটা কি লিখবো, প্রিপেইড, মনে থাকবে। প্রিপেইড। জি জি স্যার। স্যার। খরচের সাথে অগ্রিম তাহলে কি লিখবো আমরা, প্রিপেইড। প্রিপেইড, মনে জানি থাকে। হ্যাঁ, রেকর্ড হচ্ছে, জি। তারপর একটু জানি মনে থাকে। জি এবারে স্যার। জুন 25 তারিখে লেখা আছে সোল্ড মানে বিক্রয়, 100 কুপন বুকস, এক একটার দাম হচ্ছে 15 টাকা ইস ফর কি ক্যাশ, অর্থাৎ সোল্ড মানে বিক্রয় করছে নগদে। তাহলে নগদে বিক্রয় যাবে, তোমাদের কি শিখেছিলাম, সোল্ড ক্যাশ ডেবিট আর পারচেস না ক্রেডিট। সেলসের সাথে পার্সেস আসবে কেন। সরি সরি, সেলস ক্রেডিট এরকম নাকি? তাহলে নগদে বিক্রয় যাবে তোমাদের শিখাইছি ক্যাশ ডেবিট সেলস ক্রেডিট। সেলস তাহলে এখানে ক্রেডিট। আমরা তাই দিছি ক্যাশ ডেবিট সেলস ক্রেডিট, এটা পড়াইছি না তোমাদের, জি জি স্যার। স্যার। অবশ্যই পড়ানো হয়েছে। এখন একটার দাম হচ্ছে 15 টাকা, তাহলে 100টার দাম কত হবে, এই 100 15 দ্বারা কি করব, গুণ করব। তাহলে গুণ হয়ে করো। গেছে এখানে 150 টাকা 15 ডেবিট, ক্রেডিট কত 150 টাকা, 15 টাকা। স্যার 15। 1500 টাকা। গুড। এরপর আমরা আসবো সর্বশেষ, লেখা আছে যে পেইড, পেইড করলে ক্যাশ কি হয় বলো দেখি, ক্যাশ ক্রেডিট হয়। মানে কি পেইড করছি, স্যালারি। স্যালারি। ম্যানেজার যে নিয়োগ হয়, ম্যানেজার কি এখানে কি দিছে, বেতন দিছে। এখন কিন্তু এটা লেনদেন, কারণ যে অর্থ অঙ্কে পরিমাপযোগ্য হয়ে গেছে। এখন জি স্যার। স্যালারি মানে বেতন, বেতনটা হচ্ছে ব্যয়, ব্যয় বৃদ্ধি পেলে কি বলো দেখি, ডেবিট। ডেবিট। তাহলে এই স্যালারি ডেবিট হবে, আর পেড করলে ক্যাশ কি হয়, ক্রেডিট। ক্রেডিট হয়, মনে থাকবে। জি স্যার। জি স্যার। একটু আরেকটা কথা একটু মনে রাখো, যদি ব্যয় হয়, ব্যয়ের সাথে আমরা লিখবো হচ্ছে এক্সপেন্স, ব্যয়ের সাথে কি লিখবো আমরা, এক্সপেন্স। আর যদি আয় হয়, আয়ের সাথে আমরা কি লিখবো, রেভিনিউ, মনে থাকবে। জি স্যার। তাহলে ব্যয়ের সাথে আমরা কি লিখবো, এক্সপেন্স, আর আয়ের সাথে কি লিখবো বলো দেখি। রেভিনিউ। রেভিনিউ। তাহলে স্যালারির সাথে কি রেভিনিউ লিখবো না স্যালারি এক্সপেন্স লিখবো। এক্সপেন্স। তাহলে এক্সপেন্স। স্যালারি এক্সপেন্স ডেবিট, আর পেড করলে ক্যাশ ক্রেডিট হয়। এই জন্য আমাদের লেখা আছে স্যালারি এক্সপেন্স ডেবিট 5000 টাকা, ক্যাশ ক্রেডিট 5000 টাকা। বুঝতে পারছি, জি জি স্যার। স্যার।
মনে থাকবে? জি স্যার। স্যার। তাহলে এই যে আমি যে জাবেদা করাইলাম 1 থেকে 30 তারিখ পর্যন্ত কোনো লেনদেনে কোনো সমস্যা যদি থাকে বলতে পারো যে স্যার আমি এটা বুঝি নাই। হ্যাঁ, স্যার বুঝতে পারছি। পারবেন? জি স্যার। জি স্যার। তাহলে আগামী ক্লাসের জন্য আপনাদের কাজ থাকবে, আমি যে জাবেদাগুলি পড়াইছি প্রথমে ওই জাবেদাগুলি প্রত্যেকটা জাবেদা বারবার রিভিশন দিবা। ঠিক আছে? জি স্যার। বারবার জি স্যার। রিভিশন দেওয়ার পরে এরপরে প্রবলেমে 1 নম্বর অঙ্কটা তোমরা সুন্দর করে কি করবা? করবা। ঠিক আছে? জি স্যার। জি স্যার। ওকে, আজকে রেকর্ড ক্লাস আমাদের এই পর্যন্ত থাকবে, তোমাদের সাথে একটু কথা আছে।